আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত ভালোবাসা গল্পের 52 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সালমা বেগম আবার পুরো মনোযোগ দিয়ে শুনছেন, হাতের পানি দেওয়ার পাত্রটাও নামিয়ে ফেললেন। তারা মোটেই উল্টাপাল্টা কথা বলার মেয়ে না, হয়তো গুরুত্বপূর্ণ কিছু বলছে তা ভেবে সালমা বেগম এখনো চেষ্টা করলেন বুঝার, তবে পারলেন না। মেয়েটা কি সকালে ডাইনিং টেবিলে হওয়া ঘটনার কারণে পাগল হয়ে গেল? এদিকে পেছনের সিঁড়ি দিয়ে শ্রাবণ ছাদের দিকে উঠতেই এক মুহূর্ত থামলো। বাতাসে এখনো হালকা বৃষ্টির গন্ধ, ভিজে মেঝ আর তার শার্ট আর ধারার শাড়ি দুই কোনায় গুটিয়ে পড়ে আছে। সে লাফিয়ে গিয়ে তড়িঘড়ি করে দুটো তুলে নিল। শাড়িটা ভিজে ভারী হয়ে আছে, শার্টটাও কাদায় লেপটে গেছে। এসব দেখে শ্রাবণের লজ্জা পাওয়া উচিত ছিল, পেলেও বটে, তবে এখন পালানো বেশি গুরুত্বপূর্ণ। সে শুধু মুখ কুচকে বিড়বিড় করে বলল, হায় আল্লাহ, এদের ধুয়ে শুকাতে হলে পুরো বংশকুলকে ডেকে আনতে হবে। সালমা বেগমের কথা মনে পড়তেই শ্রাবণ আর দেরি করলো না। নিজের বউকে মুরগির বাচ্চা উপাধি দিয়ে পেছনের দরজা দিয়ে ধূপধাপ করে নিচে ছুট দিল। আজ ধারাকে রফা দফা করবে বলে সিদ্ধান্ত নিল মনে মনে। মেয়েটার বুদ্ধিশুদ্ধি বাড়ানো প্রয়োজন, আর এর মূল ঔষধ হলো আচার মেরে কোমরের হাড্ডি গুড্ডি গুঁড়ো করে পাউডার বানানো। এরপর কয়েক বোতল হরলিক্স আর কমপ্লেন খাইয়ে দিতে হবে। ধারাও তখন নির্লজ্জ অভিনয় চালিয়ে যাচ্ছে। তারপর বলল, মা আমি ভাবছি কাল যে গাছের পাতায় লাল লাল পিঁপড়ে উঠেছিল এটা কিন্তু বৃষ্টির সিগন্যাল ছিল। প্রকৃতি আমাদের ভাগ্যকে একটু একটু করে সাজিয়ে দেয়, তাই না? সালমা বেগম অর্ধেক হাসলেন, অর্ধেক বিরক্ত হলেন। মেয়েটা পুরোই গেছে। তিনি এবার পানির পাত্রটা হাতে নিয়ে আবারও সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলেন। মুখে বললেন, সকালে না খেয়ে তোর মাথাটাই গেছে পাগলি একটা, একেবারে পণ্ডিত হয়েছে। শুম, আই আমার সাথে ছাদে যাই, গোলাপ ফোটার কথা আজ, কয়েকটা ফুল নিয়ে যা। তারা সালমা বেগমের সাথে পিছু পিছু তাল মিলিয়ে চলছিল। সালমা বেগমের কথা শুনে ফট করে তার হাত থেকে পানির পাত্রটা নিয়ে মিথ্যে হেসে বলল, না মা আপনি আজকে বসুন, আমি পানি দিয়ে আসছি। আপনি তো সারাদিন পরিশ্রম করেন, একটু বিশ্রাম নিন না, আমি যাচ্ছি তো। ভদ্রমহিলা কিছু বুঝে ওঠার আগেই ধারা তাকে থামিয়ে দিয়ে নিচের দিকে ঠেলে নিয়ে গেল। তখন ওই পেছনের দরজা দিয়ে শ্রাবণ নিঃশব্দে ঢুকে পড়ল। হাতের টি শার্ট শাড়ির গাদাটাকে আড়াল করে রাখলো, মুখে এমন ভঙ্গিমা যেন কিছুই হয়নি। তার চোখে মুখে সেই স্বস্তির আভা। ভাগ্য আর ধারা দুজনেই শেষ মুহূর্তে তাকে বাঁচিয়ে দিয়েছে। সকালের সূর্য গভীর হয়ে গেছে, বেলা তো সেই কখনোই গড়িয়ে দুপুরের দিকে এগোচ্ছে, অথচ এখনো ঘর থেকে বের হলো না কণিকা। জরিনা খাতুনের মুখে একদলা পানি নিয়ে তাকিয়ে রইলেন থুপড়ির মতো ঘরটির দিকে। সাদিকের সাথে থাকার জন্যই কণিকাকে এই ঘরটা দিয়েছেন জরিনা খাতুন। তবে সাদিক চলে যাওয়ার পর তিনি বারবার বলেছেন কণিকা যাতে তার সাথে এই ঘরে এসে ঘুমায়। একা একা ঘুমাবে ছোট একটা মেয়ে, তিনি তো চাননি, কিন্তু নাচরবান্দা কণিকা একা একাই ওই ঘরটাতে থাকছে। জরিনা খাতুন কাপড় ধোয়ার জন্য বড় বড় দুটো বালতি হাতে তুলে নিয়েছিলেন, কিন্তু কণিকাকে এখনো ঘর থেকে বের হতে না দেখে তিনি চিন্তিত হলেন। মেয়েটা তো ঘুম থেকে উঠতে এত দেরি করে না, এখনো বের হচ্ছে না কেন? একরাশ দুশ্চিন্তা নিয়ে শেষে আঁচল কোমরে গুজে জরিনা বেগম সেই ঘরটার দিকে এগুলেন। ধীর পায়ে খুপড়ির ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। বৃষ্টির পরের হাওয়ায় কাঠের দরজা ভিজে গিয়ে ভারী হয়ে উঠেছে। এক হাত দিয়ে তিনি আঁচলটা বুকের কাছে গুজে নিলেন, অন্য হাতের আঙ্গুলগুলো কাঁপতে কাঁপতে কপাট ঠেলে দিলেন। দরজার গোড়ায় কড়িকাঠ হালকা কোকিয়ে উঠল, এক অজানা সিঁদুরের শীতল শব্দে মুখরিত হলো। কপাট খানিকটা সরাতেই ভেতর থেকে এক অদ্ভুত গুমট বাতাস বাইরে বেরিয়ে এলো। দেখে মনে হলো ঘরটার বুকে শ্বাস আটকে ছিল এতক্ষণ। জরিনা খাতুন অবাক হলেন। তিনি ভ্রু কুচকে রেখে এক পা ভেতরে বাড়ালেন, কিন্তু ভেতরে ঢোকা মাত্রই থেমে গেল চোখ সেখানেই। চোখের আকার বড় হয়ে গেল। মুহূর্তের মধ্যেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল, ঠোঁট কাঁপলো, মুখের পান মুখ থেকে পড়ে গড়িয়ে গেল মাটিতে। শ্বাস এক মুহূর্তের জন্য আটকে গিয়ে গলার ভেতর গর্জন তুলল। ভদ্রমহিলা ঘরের ভেতরের দৃশ্যটা দেখতেই চিৎকার ছিঁড়ে বেরিয়ে এলো তার গলা থেকে। দরজার কপাটগুলো ভয়ে আবার খানিকটা কেঁপে উঠল। চারপাশের নীরবতা মুহূর্তেই ছিঁড়ে গেল সেই চিৎকারে। হঠাৎ মনে হলো বাতাস পর্যন্ত থমকে দাঁড়িয়েছে। বোঝা গেল না ঘরের ভেতর কি কি আছে, কিন্তু স্পষ্ট টের পাওয়া গেল যাই হোক তাই জরিনা খাতুনের বুকের ভেতর ভয়ের আতঙ্কের ঝড় তুলে দিয়েছে। তিনি এটা আশা করেননি, মোটেও এমন দৃশ্য তিনি দেখতে চাননি। ক্ষুধার একই বিচার। আর এদিকে সালমা বেগমকে ছাদে যাওয়ার থেকে আটকানোর জন্য ধারাকে একটা চকলেট দিয়েছে শ্রাবণ। গিফট হিসেবে দিয়েছে বললেও এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো এর জন্য ধারাকে আরেকটা কাজের জন্য পটানো দরকার। তাই শ্রাবণ বুদ্ধি করে চকলেট দিয়েছে। বেচারি ধারাকে আগে থেকে কেউ চকলেট খেতে দেয়নি, তাই খুশি মনে অনেক আনন্দ নিয়ে সে শ্রাবণের দেওয়া চকলেটটা খেয়ে নিয়েছে। লোকটাকে ধন্যবাদ জানাতেও ভুলেনি, তবে ধন্যবাদ শুনেই ফেটে যাওয়া বেলুনের মতো চুপসে যাওয়া মুখ নিয়ে তাকিয়েছিল শ্রাবণ। মাঝে মাঝে মঙ্গল গ্রহে বাসা বাঁধতে মন চাই তার। এত সহজ সরল বউ নিয়ে পৃথিবীতে থাকা বহুত কষ্টকর বলে মনে করে সে। তারা এখন গোসল করে এসে তৈরি হচ্ছে, একটু পরেই তারা ঘুরতে বের হবে। আজ সকালে যে কাণ্ড হলো, বাপরে, মরতে মরতে বেঁচে গেছে দুজনে। তারা আজ তেমন সাজলো না, চুল দুপাশে নিয়ে আছড়ে নিয়ে ছেড়ে দিয়েছে। অবাধ্য চুলগুলোকে বাঁধতে মন চায় না তার, শুধু গরম লাগে বলেই খোপা করে রাখে। তবে এখন খোলাই থাক। গত রাতের পর থেকে একটা জিনিস লক্ষ্য করেছে ধারা, না চাইতেও তার অবাধ্য বেপরোয়া মন কেন যেন শ্রাবণের সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপন করার পাগলামো করছে। তার ইচ্ছে করছে শ্রাবণের সামনে নিজেকে আকর্ষণীয় করে রাখতে। এই যে আগে হলে সে কোনো মতে সেলোয়ার কামিজ পরে নিয়ে চলে যেত শ্রাবণের সাথে, তবে আজ তার ইচ্ছে করছে একটুখানি সেজে যেতে। এটা কি প্রকৃতির দেয়া নাকি সে একটু বাড়াবাড়ি করছে? লজ্জা পেল ধারা। এর মধ্যে সাজগুজো হয়ে গেল। মিষ্টি গোলাপি রঙের একটা গাউন পরেছে সে, ঠোঁটে খুব হালকা করে লিপ গ্লস দিয়েছে। এই জিনিসটা আগে কখনো দেয়নি ধারা। সালমা বেগমের দেয়া জিনিসগুলোর মধ্যেই পেল সে। রংটা মিষ্টি বলে ঠোঁটে
লাগিয়ে নিল সে। অবশ্য ঠুটে দেওয়ার পর থেকে ধারা একটা স্ট্রবেরি ফ্লেভারের ঘ্রাণ পাচ্ছে। পরে বুঝতে পারলো ঘ্রাণটা লিপ গ্লসের। বিষয়টা ভালো লাগলো ধারার। মিষ্টি হেসে লিপ গ্লসটা নাকের কাছে এনে ঘ্রাণটা টেনে নিল। ইস, কত মিষ্টি ঘ্রাণ, স্ট্রবেরি ফ্লেভারের। একটু পরে শ্রাবণের ডাকে ধারা তড়িঘড়ি করে হাতে একটা ব্রেসলেট পরে ছুটে বেরিয়ে এলো। ছোটার তালে চুলগুলো ছড়িয়ে গেল কাঁধের চারপাশে। শ্রাবণ কোমরে হাত রেখে ঘড়ি দেখছিল। ধপ করে কারো ছুটে আসার শব্দে চোখ তুলে তাকালো শ্রাবণ। সে তো ভেবেছিল তার বুকাশোকা বউকে এত দেরি করে আসার জন্য রামধমক মারবে। এমনকি ভেবেছিল বরাবরের মতো ধারা সাদামাটা ভাবেই আসবে। কিন্তু রমণীর এমন নতুন রূপে স্নিগ্ধতা দেখে শ্রাবণের বুকের স্পন্দন গতি বেড়ে গেল। থমকে গেল শ্বাস, আটকে গেল চারপাশের সবকিছু। চোখের মনি স্তব্ধ হয়ে রইল। সিঁড়ির ধাপগুলোতে হালকা কর্কশ শব্দ তুলতে তুলতে ধারা ছুটে নামছে। গোলাপি গাউনের নিচের প্রান্তটা তার ছোটন্ত পায়ের তালু ছুঁয়ে উড়ে উঠছে বারবার। কাঁধের চারপাশে ঝরে পড়া খোলা চুলগুলো ছুটতে ছুটতে বাতাসে উঠছে। দেখে মনে হয় যেন ভোরের হাওয়ায় নেচে ওঠা নরম তুলোর মেঘ। রোদ্দুরের এক টুকরো রেখা সিঁড়ির দিকে বাঁকে এসে তার চুলের মাঝে আটকে পড়ল। এক মুহূর্তের জন্য মনে হলো সূর্যের আলোয় বোধহয় তার সাজের অংশ হয়ে গেছে। শ্রাবণ বিরক্ত মুখে ঝাঁকানোর জন্য যেভাবে প্রস্তুত হয়েছিল, সেই মুখের রেখাগুলো এক নিমিষেই নরম হয়ে গেল। ধারা সামনে এসে দাঁড়াতেই সে স্তব্ধ হয়ে গেল। তার চোখ ধীরগতিতে ধারার গাউন থেকে শুরু করে ঠোঁটের হালকা লিপ গ্লস পর্যন্ত ভ্রমণ করলো। মিষ্টি গোলাপি আভা, গালে লাজুক লালিমা আর স্ট্রবেরির হালকা ঘ্রাণ যেন চারপাশে ছড়িয়ে পড়েছে। শ্রাবণের চোখ একবার স্থির হলো ধারার মুখে। মিষ্টি গোলাপি ঠোঁটগুলো যেন অচেনা এক আবেশ ছড়াচ্ছে। এক মুহূর্তের জন্য সে শ্বাস নিতে ভুলে গেল। তার চোখের দৃষ্টি এতটা গভীর আর অমনোযোগী যে ধারার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। লজ্জা পেয়ে ধারা আস্তে আস্তে মাথা নামিয়ে নিল। পায়ের আঙ্গুলের ডগা দিয়ে মেঝেতে আঁকতে লাগলো যেন অচেনা কোনো রেখা। শ্রাবণের ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। এই চুপচাপ লাজুক মেয়েটার মাঝে যে কত রঙের সৌন্দর্য লুকিয়ে আছে তা প্রতি মুহূর্তে নতুন করে আবিষ্কার করছে সে। ঘরের বাতাসটা যেন মুহূর্তেই উৎস হয়ে উঠল শ্রাবণের নিঃশব্দ মুগ্ধতায়। অনেকটা সময় পেরোতেই শ্রাবণ হুঁশ ফিরল। সে অন্যদিকে মুখ ফিরিয়ে ফিক করে হাসলো। এরপর তীক্ষ্ণ চোখে তাকালো ধারার দিকে। নিজের থুতনিতে আঙ্গুল বুলিয়ে দুষ্ট হেসে বলল, আর জন্য সেজেছ তো? ধারা অপ্রস্তুত হলো। অস্বস্তি ঢাকার জন্য মাথা নামিয়ে চুল গুজলো কানের পেছনে। যথাসম্ভব কঠিন কণ্ঠে জানালো, কারো জন্য না, আপনার জন্য মোটেও না। শ্রাবণ মাথা নামিয়ে মুখোমুখি হলো ধারার। ভ্রু উঁচিয়ে বলল, আচ্ছা তাই? সজোরে মাথা জাকালো ধারা, তারপর বলল, আমি মোটেও তেমন সাজিনি। হাসলো শ্রাবণ, মেনে নিল স্ত্রীর কথা। মাথা নেড়ে বলে উঠল, ঠিক আছে, যাকগে, সুন্দর লাগছে তোমায়। ধারা কুণ্ঠিত হলো। লাজুক লালিমায় আভা ছড়িয়ে দিল চারপাশে। তারপর মিনমিন করে বাচ্চাদের মতো জিজ্ঞেস করলো, আপনার পছন্দ হয়েছে? শ্রাবণ ঠোঁট চেপে হেসে বলল, ভীষণ। তবে? ধারা বলল, তবে? ধারার আকুলতা দেখে মুগ্ধ হলো শ্রাবণ। নিষ্পাপ চেহারাটা থেকে চোখ সরিয়ে দৃষ্টি ফেলে গলার সেই কাঙ্ক্ষিত লাল তিলে আবারও নেশায় ডুবন্ত চোখ দিয়ে তাকিয়ে থাকে। আগুল গলায় বলে ওঠে, তোমার গলার লাল দিলটা আমার সবচেয়ে বেশি পছন্দের। অনেক দিনের তীব্র লোভ সেখানটাই। শ্রাবণের কথা কানে পৌঁছাতেই ছিটকে যাওয়ার মতো নিজেকে গুটিয়ে নিল ধারা। অজান্তেই নিজের গলায় হাত বুলিয়ে মাথা নিচু করে শুকনো ঢুক গিলল। মিনমিন করে বলল, ধন্যবাদ। ভ্রুকুচকালো শ্রাবণ ভীষণ সিরিয়াস কণ্ঠে বলল, আশ্চর্য, তুমি বড় হবে কবে? শোনো মেয়ে, ধন্যবাদ নিজের কাছে রেখে দাও, এসব আমায় কখনো দেবে না। ধারা এবার সন্দেহান মুখে নিষ্পাপ অভিব্যক্তি নিয়ে বলল, কেন ধন্যবাদ দেব না কেন? শ্রাবণ বাঁকা হাসলো। একটু এগিয়ে এসে ঝুঁকে পড়লো ধারার মুখ বরাবর। ঠোঁটে দুষ্টমির হাসি বুলিয়ে ঠোঁট কামড়ে ফিসফিস করে আবদার করলো, ধন্যবাদ না দিয়ে গলায় ওই চকচকে লাল তিল্লায় একটা চুমু খেতে দাও, জাস্ট একটা চুমু, প্রমিস কামড় দেব না। মুখ কুচকে শুরু করে তাকালো ধারা। ছিটকে মুখ ঘুরিয়ে ভীষণ গুরুতর ভঙ্গিতে বলে উঠলো, ছি, অভদ্র কথাবার্তা, কখনোই না, আপনাকে বিশ্বাস করবই না। এবারে এমন কিছু করলে আমি মাকে বলে দেবো। ঠোঁটের হাসিটা ধপ করে নিভিয়ে দিল শ্রাবণ। চোখ শুরু করে তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলো, কি বলবে? ধারা বলল, বলবো যে আপনি অনেক অভদ্র। শ্রাবণ আশেপাশে তাকিয়ে সতর্ক হলো। কাউকে না দেখে ফট করে ধারার কোমর টেনে নিজের কাছে নিয়ে নিল সে। ধারা অপ্রস্তুত থাকে ছিটকে গিয়ে এগিয়ে আসলো। থপ করে পড়লো শ্রাবণের বুকে। হৃদস্পন্দনের গতি বেড়ে গেল। চোখ বড় বড় করে লোকটার দিকে তাকালো ধারা। শ্রাবণ এবার ধারার চুলে হাত বুলিয়ে বলল, লক্ষ্মী বউ আমার, দয়া করিয়া নিজের মুখটা বন্ধ রাখিবেন। আপনি যেভাবে আমার মানসম্মানের রফা দফা করতে উঠে পড়ে লেগেছেন, এমন চলতে থাকলে আমি মুখ লুকানোর জায়গা পাবো না। আপনার আঁচলের তলায় মুখ লুকিয়েও মান আর থাকবে না, বুঝলেন? ধারা চোখ পিট করে তাকিয়ে সজোরে মাথা ঝাঁকালো। হ্যাঁ, সে বুঝেছে। শ্রাবণ এবারও হাসলো। মিষ্টি হেসে ধারার হাত নিজের হাতের মুঠোয় পুরো নিয়ে বেরিয়ে গেল তাদের উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা সবাই শুনে যাবেন। আপনারা অনেকেই বলেন যে গল্প আমি দেরি করে দেই কেন। দেরি করে দেওয়ার সবচেয়ে বড় কারণ হলো এই গল্পগুলো সবগুলো আমরা নিজে লেখি না, লেখার জন্য রাইটার আছে, তো ওনারা লেখে, আমি শুধু তাদের গল্পে ভয়েস ওভার করি। আর এই গল্পটা লিখেছেন অনামিকা তাহসিন।